নিটোল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ, সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত এবং অভিবাসী নিয়ে কাজ করা সংস্থা রামরুর প্রোগ্রাম পরিচালক মেরিনা সুলতানা। তিনজনকে স্বাগত জানাই আজকে সংবাদ সম্প্রসারণে। মেরিনা সুলতানা, আপনাকে দিয়ে শুরু করি। আজকে যে প্রতিবেদনটি আমরা দেখালাম মরিশাসে বাংলাদেশি নারী কর্মী ধর্ষণ, এটি নিশ্চয়ই আপনি জানেন যে এর আগেই আমরাই প্রথম প্রতিবেদন করেছি। এটি নিয়ে সারা বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় বেশ আলোচনা তুলেছে এবং যে মালিককে কারাগারে পাঠানো হয়েছে, কিন্তু একটা প্রশ্ন চারিদিক থেকে উঠেছে, সেটি হচ্ছে হাইকমিশনের ভূমিকা। এটি খুবই গুরুতর অভিযোগ বিভিন্ন জায়গায় পাওয়া যায় যে পৃথিবীর অন্যান্য দেশগুলো তাদের শ্রমিক, তাদের কর্মী, তাদের মানুষদের জন্য যতটা এগিয়ে আসে, বাংলাদেশের হাইকমিশন বা দূতাবাস সেরকম করে কোনো কাজেই সাড়া দেয় না। আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। এটা খুবই আমরা যারা অভিবাসন সেক্টরে কাজ করি আমরা জানি যে এটা কতটা কষ্টের বিষয় যে একটা নারী যখন এই দেশে অনেক কিছু রেখে যখন সে বিদেশে যায় তার ভিতরে কিন্তু অনেক ধরনের আশা নিয়ে যায় এবং সে কিন্তু এরকম একটা দুর্ঘটনার শিকার হয়ে যাবে এই আশা নিয়ে সে কখনোই যায় না। এবং এটাও যে প্রসঙ্গটা তুললেন যে এবং এই নারীর ক্ষেত্রে আমি একটু বলতে চাই, সে কিন্তু অভিযোগ করে এটা কিন্তু একদম মানে খুবই পরিষ্কার একটা বিষয় যে সে ধর্ষণের শিকার হয়েছে এবং সেটা একদিনের ঘটনা না, তাকে রীতিমতো ভাবে আটকে নিয়ে এটা দিনের পর দিন করা হয়েছে এবং তার পেটে বাচ্চা পড়তে এসছে। এই ইস্যুগুলো তো আমরা তো জানি, যারা অভিবাসীরা যায় তাদের ওই দেশের কিন্তু একটা বড় অভিভাবকের জায়গায় কিন্তু আমাদের এম্বাসি, এবং সেই ক্ষেত্রে অনেক সময় হয় যে আমরা কমপ্লেন গুলো জানি, অফিসিয়ালি অনেক কিছু আসে না আমাদের সামনে, অনেক সময় আমরাই অনেক সময় মানে আমরা তুলে ধরি যে এরকম কেস যদি হয়, বিশেষ করে মিডল ইস্টের ক্ষেত্রেও যে কিছু এসছে এর আগে যে তারা টর্চার হতো, আমরা বলতাম যে আমরা কেস ওখানে রেখে আমাদের যে লেবার উইং আছে, আমাদের এম্বাসি আছে, তাদের মাধ্যমেই আমরা কেস গুলো পরিচালনা করবো। আর এটার ক্ষেত্রে কিন্তু আমাদের একদম ভুক্তভোগী এবং যে ভিকটিম সে পরিষ্কার ভাবে এটাকে তুলে ধরেছে এবং আমাদের দেশে কিন্তু এটা অলরেডি এজেন্সিকে আটকানো হয়েছে। আমাদের জায়গা থেকে খুবই এখানে দাবি থাকবে শুধু না, এটা একদম আমি মনে করি যে একজন অভিবাসীর জায়গা থেকে অধিকার এটা যে যে ব্যক্তিরা ওই পুরো বাঙালি থেকে শুরু করে যারা এই কাজের সাথে যুক্ত ছিল তাদেরকে আসলে অবশ্যই ওদেশের আইনের ও তো আমাদের ব্যবহার করার সুযোগ আছে। আমাদের এম্বাসি কিন্তু এখানে একটা বড় দায়িত্ব থাকে কিভাবে আমাদের মাইগ্রেন্টদের ওই জায়গায় প্রোটেকশনটা নিশ্চিত করা যায়, সেই প্রোটেকশনের জায়গায় যেন আমাদের এম্বাসি তার ভূমিকা নিশ্চিতভাবে এখন তুলে ধরে যে কিভাবে এরকম একটা মেয়ে এই পরিস্থিতির জন্য কখনোই সে যায় না ওই দেশে, তার অনেকগুলো প্রয়োজনীয় জায়গা থেকে ওখানে যায়। আর আমাদের এম্বাসির এন্ডে আমি অবশ্যই মনে করি যে এখন খুব দ্রুত সময়ের মধ্যে তাকে কিভাবে ওই দেশের আইনকে ব্যবহার করে কিভাবে আমাদের কর্মীর এন্ডে আমাদের অধিকারটা প্রতিষ্ঠা করা যায়। একই সাথে যে বাঙালি যে আরো তিনজন ছিলেন তাদেরকে প্রয়োজনে আপনার বিচারকে যে আরো যে আইন পদ্ধতি আছে তার মাধ্যমে প্রয়োজন দেশে তাকে নিয়ে আসুক, অথবা ওই দেশে তাকে বিচারের সম্মুখীন করা হোক, কোনোভাবে এটাকে যেন ছেড়ে দেওয়া না যায়। জি শওকত মাহমুদ, আমি আপনার কাছে আসি যে এমবেসিগুলোর কথা যেটা বলা হচ্ছে যে প্রায়শই শোনা যায় যে এমবেসিগুলোর মাধ্যমে বিশেষ করে এইসব দেশে যেখানে শ্রমিক নির্ভর দেশ, মধ্যপ্রাচ্য এবং মরিশাসের মতো দেশগুলোকে, এবং সেখানে এমবেসির কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলার জন্য বা দেখা করার জন্য বা সহযোগিতা চাওয়ার জন্য দালাল ধরতে হয় সেখানে পর্যন্ত। শওকত মাহমুদ, আপনার বিশ্লেষণ জানতে চাই। আমি এই প্রতিবেদনটি তো দেখিনি, কিন্তু আপনাদের কাছ থেকে আপনাদের আলোচনা থেকে শুনে আমার কাছে মনে হয়েছে এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের জাতীয় জীবনের জন্য। কারণ এই ঘটনা একজন বাংলাদেশের নারী ধর্ষিত হয়েছে, তার পক্ষে তার পাশে আমাদের দাঁড়াতে হবে। কারণ আমাদের অনেক নারী শ্রমিক বিদেশে চাকরি নিয়ে যাচ্ছেন। মিডল ইস্টের, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে হয়তো মরিশাসের পার্থক্য এটা, যেমন সৌদি আরব বা দুবাই এসব জায়গাতে হয়তো মানবাধিকার সংগঠন নেই, কিন্তু আপনাদের প্রতিবেদনে মরিশাসে মানবাধিকার সংগঠন আছে, হয়তো একটা আইনের শাসন মিনিমাম হলেও সেখানে কাজ করে। সেই জন্য তার বিচারের তারকে যারা অভিযুক্তদের বিচারের দাবি উঠেছে তারা কাজ করছে সেখানে। তো এবং একই সঙ্গে আমরা দেখলাম যে যারা রিক্রুটিং এজেন্টকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু মালয়েশিয়া মরিশাসে আমাদের যে হাই কমিশনের যারা কর্মকর্তা আছেন তারা সেভাবে ভূমিকা পালন করছেন, এবং কেন করছেন না সেটা তো আমরা অবশ্যই জানতে চাই। বিশেষত এইসব দেশে যারা লেবার অ্যাটাশে হিসাবে কাজ করেন, মালয়েশিয়া, সৌদি আরব, তারা মূলত, এটা আমি অভিযোগটা শুনেছি এই কারণে যে তারা
মানে শ্রমিকদের বাংলাদেশিদের হয়রানি করা এবং সেখান থেকে দুর্নীতি করে টাকা কামাই করানো তাদের একটা বড় লক্ষ্য থাকে, এবং অনেক টাকা খরচ করে তারা সেই সব পোস্টিং নিয়ে যান। তারা দায়িত্ব পালনের চাইতে কিভাবে অনিয়ম করে সার্টিফিকেট দেওয়া, পাসপোর্ট দেওয়া, এগুলো নানা করে পয়সা। তো আমার কথা হচ্ছে যে রিক্রুটিং এজেন্টকে যে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগটা কি? মানে সে বৈধভাবে পাঠায়নি, না সে যে চাকরির কথা বলে পাঠিয়েছে সেখানে সেই চাকরি হয়নি? তো রিক্রুটিং এজেন্টের দায়টা কি আছে এটা অবশ্যই যাচাই করা প্রয়োজন। যদি রিক্রুটিং এজেন্ট এই ধর্ষণের দায়ে বা কোনো তার সংশ্লিষ্টতার দায়ে তিনি গ্রেপ্তার হন, তাহলে আমাদের মরিশাসে যে হাই কমিশনের কর্মকর্তারা আছেন তাদেরও কিন্তু একই অভিযোগে তাদেরকে দায়ী করতে হবে বা গ্রেপ্তার করতে হবে। যে ইমিগ্রেশন পুলিশ অফিসার এই নারী কর্মীকে মরিশাসে যেতে অনুমতি দিয়েছে তাকেও কিন্তু জবাবদিহি তার আওতায় আনতে হবে। কারণ আমরা দেখেছি যে আমেরিকাতে বা ইউরোপে যেসব ভিসা অফিসার ভিসা ইস্যু করে, কিন্তু দেখা যায় যে ভিসা পেয়ে তারা হয়তো টুরিস্ট ভিসার বদলে তারা স্থায়ী ভাবে থেকে যাওয়ার কারণে সেই সব ভিসা অফিসারের চাকরির ক্ষেত্রেও কিন্তু সেই সব গভর্নমেন্ট কিন্তু একটা মার্কিং সিস্টেম রাখে যে তাদের পদোন্নতির ক্ষেত্রে তাদের এই অদক্ষতা বা এই অযোগ্যতাও কিন্তু একটা বিবেচনা করা। তাহলে ওই মরিশাসে হাই কমিশনের দায় দায়িত্ব এই নারীর ক্ষেত্রে সবচেয়ে বেশি, এবং রিক্রুটিং এজেন্টের দায়টা কি সেটাও কিন্তু স্পষ্টভাবে করে তোলা প্রয়োজন। কারণ এই একজন নারী অবৈধভাবে যদি সেখানে গিয়ে থাকেন এবং একজন রিক্রুটিং এজেন্টরা এখানে যদি তাদের দায়িত্ব বা আইনগত দায়িত্ব পালন করতে না পারে, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমি মনে করি যে বাংলাদেশের মিডিয়া, ইভেন মরিশাসে বাংলাদেশের থেকে মিডিয়ার পুলিশ থেকে সাংবাদিক যাওয়া উচিত এবং সেখানে গিয়ে এই নারীর পাশে দাঁড়ানো উচিত, এবং মরিশাসের মিডিয়াকে এবং সিভিল সোসাইটিকে অ্যাক্টিভেট করার কাজ করা উচিত। জি, অযোধ্যা রসু আপনার কাছে আসি, এবং যে নারীকে নিয়ে খবরটি কথা বলা হচ্ছে, নারী কিন্তু বাংলাদেশে এসেছে, বাংলাদেশে এসে ডিবিসি নিউজের কাছেই অভিযোগটা দেওয়ার পরে এটা নিয়ে তোলপাড় তৈরি হয়েছে। অযোধ্যা দাশগুপ্ত, আপনার বিশ্লেষণ জানতে চাই। একটা ঘটনা তো মরিশাস, মধ্যপ্রাচ্যে, সৌদি আরব, এরকম তো শত শত ঘটনা মেরিনা সুলতানা এগুলো বলতে পারবেন। আমাদের এখানে কিন্তু মাঝে মধ্যে সেটা নিয়েও আলোড়ন হয়। মরিশাসে দূতাবাস বাংলাদেশের ভূমধ্য সাগরের মনোরম মানে পর্যটন এবং বিনোদনের অঞ্চল তো বলা হয়। আমাদের ধনবান পরিবারগুলো হানিমুনে যায়, এখানে বেড়াতে যায়, এবং আমাদের দূতাবাসের প্রধান কাজ থাকে কিন্তু ওই দিকটা। এই সাধারণ শ্রমজীবী মানুষ কোথায় গেল, কি করলো, সেটা সৌদি আরবেও যেটা বললেন, অন্য ইউরোপের অনেক দেশে আছে, শত শত না হাজার হাজার বাংলাদেশের কর্মী আছে, তাদের নানা অভিযোগ। আমি বহুদিন ধরে একটা কথা বলি, আপনি বলছেন যে তারা প্রোটোকল দেওয়ার কাজে বেশি ব্যস্ত থাকে। হ্যাঁ, অবশ্যই। আমি মধ্যপ্রাচ্যে সৌদি আরবে আমি জানি যে 15 লাখ থেকে 25 লাখ যে কোনো সংখ্যক বাংলাদেশি রয়েছে, কেউ নির্দিষ্ট সংখ্যাটা বলতে পারে না। এদের হয়তো একটা অংশের ঠিক কাগজপত্র নেই, যে নারী কর্মীরা আছে নিয়ে যাওয়া হয় কারখানায় বা অন্য কোনো প্রতিষ্ঠানে কাজ দেওয়ার জন্য, কিন্তু আলটিমেটলি তাদের স্থান হয় মানে মেড সার্ভেন্ট। দূতাবাস বলবে যে এত লোকের কত সমস্যা, আমরা কি করে দেখবো, তার পাসপোর্টের সমস্যা, ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, অনেক। বাস্তবে দেখা যায়, আমি প্রস্তাব ছিল আমার বিভিন্ন সময় যে এদের কাজগুলো দেখার জন্য দূতাবাস লোকাল কোন এজেন্সিকে হায়ার করুক, একটা না 10টা, সৌদি আরবে যেহেতু অনেক, 10টা এজেন্সিকে হায়ার করুক। কেউ পাসপোর্টের কাজ দেখবে, কেউ এই ধরনের অভিযোগ আসলে সেগুলো দেখবে। আলটিমেটলি দূতাবাসে সেগুলো, কোন দূতাবাস রাজি হয় না। মুখে বলবে, কাগজে কলমে বলবে যে আমার স্টাফ নাই, আমি এত লোকের সমস্যা কি করে দেখবো। কিন্তু যখন বলা হয়, এবং এইখানে আমি বহু কর্মীদের সঙ্গে আলাপ করেছি, বহু সংস্থার সাথে আলাপ করেছি, তারা সবাই বলে যে শ্রমিকরা ওখানে যায় কাজ করতে, তারা কিন্তু পে করতে রাজি আছে। তারা 500 রিয়াল খরচ করলে তার সব কাজ হলে সে ওইটা পে করবে, কিন্তু 7 দিন ছুটি নিয়ে যদি তাকে দৌড়ঝাঁপ করতে হয় তার পাসপোর্টের মেয়াদ বাড়ানোর জন্য, তাতে তো তার আরো বেশি লস হয়ে যায়। কিন্তু কোন দূতাবাস রাজি হয় না, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় রাজি হয় না। তারা অনেক দায়িত্ব, যেটা বললেন এটা একটা ঘটনা। সৌদি আরবে যেটা শওকত ভাই বললেন যে প্রতিবাদ করার তো জায়গাটা নেই। আমাদের এখানে এক সৌদি রাষ্ট্রদূত থেকে গিয়েছিলেন, উনি এখানে ব্যাংকের পর্যন্ত মালিকানা হয়েছিল। সৌদি আরব বাংলাদেশ মিলে ব্যাংক করেছে বাংলাদেশে, এবং উনি
এইখানে একটা লোকাল ক্লিক গড়ে তুলেছিলেন যারা সৌদি আরবে এই মানুষ পাঠানোর জন্য। এবং যখন নারীর প্রশ্নটা আসলো, হয়রানির তো চূড়ান্ত একটা ঘটনা, এর চেয়ে তো মর্মান্তিক দুঃখজনক হতে পারে না, কিন্তু ওখানে তো হাজার হাজার ঘটনা ঘটছে, নোবডি সেইং এনিথিং। কেন? জি, কেন? কারণ ওদেরকে যদি আমরা কিছু বলি, তার এই অন্যায় আচরণ, যেখানে মালিক জড়িত থাকে ওই দেশের সরকারের লোকেরা জড়িত থাকে, আমাদের দেশের এই যে বাইরা নামের সংগঠনে ভেতরে এবং বাইরে যে একটা দুর্বৃত্ত চক্র গড়ে উঠেছে, সেটা কিন্তু আমরা তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত একটা দুর্বৃত্ত কার্যকর শাস্তি এবং বিদেশে যারা রিক্রুট করে তাদের বিরুদ্ধে বলতে গেলে দেখা যায় যে শ্রমিক নেওয়া বন্ধ হয়ে যেতে পারে, এই কারণে হয়তো অনেক সময় চুপ করে থাকা হয়। হ্যাঁ, মেরিনা সুলতান, আমি আপনার কাছে কমে আসতে পারে এই ভয় করে আমরা চুপ থাকি অনেক। জি, আপনার কাছে আবার আসি মেরিনা সুলতান, আপনারা যেহেতু এই শ্রমিকদের নিয়ে কাজ করেন, এখানে একটা জিনিস প্রসঙ্গ আমি একটু ধরিয়ে দিই, হচ্ছে যে মেয়েটির কথা বলেছি আমরা, যে নারীর কথা বলেছে নির্যাতিত, তার বাবা কিন্তু ওই প্রতিষ্ঠানেই চাকরি করেন, তারপরেও সে তার কন্যার মানে হয়রানি ঠেকাতে পারেননি তিনি। পাশাপাশি এই যে অজয় দাশগুপ্ত বা শওকত মাহমুদ বললেন যে ওখানে যাওয়ার পরে অসংখ্য শ্রমিকের পাসপোর্টটি রেখে দেওয়া হয়, পাসপোর্টটি রিক্রুটিং এজেন্সির যে দালাল আছে তার কাছে রেখে তারপরে কাজে পাঠানো হয়। এই জায়গাটা সমাধানের ব্যাপারে আপনারা কোনো কাজ কি করছেন? দেখুন, এটা এই যে টোটাল রিক্রুটমেন্ট ম্যানেজমেন্টের মধ্যে তো একটা বড় দুর্বলতা রয়েছে, যেটা যেরকম দেশের বাইরে দেশের ভেতরে রয়েছে, এটা তো একটা সেক্টর কখনোই কাজ করছে না এটার সাথে, এবং দেশের বাইরেও রয়েছে, এবং বাইরে থেকে কিন্তু জিনিসটা অনেক ক্ষেত্রে পরিচালনা করা হচ্ছে। হ্যাঁ, না হলে তো এটা একটা বড় চক্র কাজ করে। আমরা যদি যখন বলি যে ট্রাফিক হচ্ছে, ট্রাফিক তো শুধু মাইগ্রেন্ট হচ্ছে বা কেউ একজন করছে, ব্যাপারটা তো একেবারেই তা না, এটার সাথে বড় একটা গ্রুপ কাজ করে। তো এই অনিয়মিত অভিবাসনের ক্ষেত্রে বা এই ধরনের যে নির্যাতিত করার জন্য যে গ্রুপটা রয়েছে, তাদের সাথে তো মানে আলোচনা সমস্ত বিষয় ঘটেই হচ্ছে টাকার সাথে। আর এখানে আমি একটু অবশ্যই বলতে চাই যে নারীরা যায়, এখানে কিন্তু বেশ কিছু স্ক্রিনিং সিস্টেমও তৈরি হয়েছে। ওই দেশের পাসপোর্ট রেখে দেওয়ার ব্যাপারটা, যদি মিডল ইস্টের কথা বলি, এটা একদম ম্যান্ডেট, যে যেখানেই যায় মালিক এটা প্রথম নিয়েই নেয় হচ্ছে পাসপোর্ট, কিন্তু বাধ্যতামূলক এই তার সিস্টেমের মধ্যে থেকে কিন্তু সে পাসপোর্টটা দিয়েই কাজটা করছে। যদি সে ভালো কোম্পানিতে যাচ্ছে তাতে একরকম, আর যদি আপনার একদম ঘরের ভেতরে কাজ করে তাহলে তো তার আর কোনো রাইটসই পড়ে না, কারণ সেখানে লেবার লয়েরও কোনো প্রোটেকশন সে পায় না। তো এগুলোকে মাথায় নিয়েও কিন্তু কর্মীরা কাজ করছে, অনেকে ভালো আছে, রেমিটেন্স পাঠাচ্ছে, আমরা বলছি রেমিটেন্সের পরিমাণ বাড়ছে, এবং নারীদের কিন্তু একটা বড় অংশগ্রহণ এখানে রয়েছে। এখন কথা হচ্ছে যে যদি রিক্রুটমেন্ট প্রসেসটার মধ্যে আমরা বুঝতেই পারি, সবাই বুঝতে পারছি, কিন্তু যারা নিচ্ছি, যারা দিচ্ছি, যারা ম্যানেজমেন্ট, প্রত্যেকে কিন্তু জানি এই জায়গাগুলো, এই গ্যাপগুলো রয়েছে, এটা বুঝতে পারি না, জানি না তা কিন্তু না। কিন্তু সিস্টেমটাকে ডেভেলপ করা শুধু না, এনশিওর করা, আমি কি শুধু মানে অভিবাসীকে পাঠাবো, মানে পাঠাতেই হবে ব্যাপারটা তো সেই জায়গায় না, পাঠাতে হবে ওটা আমার একটা জায়গা, ওটা তো তার চয়েসের ব্যাপার, সে কাজের জন্য যাচ্ছে, তার এখানে অপশন নাই, সে বাইরে যাচ্ছে, অথবা সে বাইরের অপশনটাকে বেটার মনে করছে, সে তো কাজের জন্য যাচ্ছে, কিন্তু সেই জন্য সে তো কোনো ট্র্যাপে করতে যায় না, সে তো যায় তার ভবিষ্যতের কথা চিন্তা করে। তার মানে যে ম্যানেজমেন্ট গুলো এখানে রয়েছে বা বাইরে রয়েছে, ওগুলোকে আমাদের তো এখন অনেক কিছুই আছে যেগুলো আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখার মতো, কিন্তু ওগুলোকে তো অ্যাড্রেস করে আমাদের আগাতেই হবে। আর আপনারা যেটা বললেন যে অনেক সময় হয় যে আমরা এটা শক্ত করে তুলে ধরতে পারি না, যদি আমাদের মার্কেটে মাইগ্রেশন নেওয়ার পরিমাণটা একটু কমে যায়। হ্যাঁ, এটা অনেক সময় এটা এক ধরনের মানে পার্ট হতে পারে, কিন্তু ডিপ্লোমেসি বলতে একটা ইস্যু থাকে। ডিপ্লোমেসিটার মানেই তো আমি এই জিনিসগুলো নিয়ে আমি নেগোসিয়েশনে যাব, আলোচনা করব, এবং কোনো কিছু নিয়ে আমরা একদম মাইগ্রেন্টের হ্যাঁ শ্রমিক পাঠানোর জন্য একেবারে হাত পা ছেড়ে দেবো না, অবশ্যই যা বলবে তাই মেনে নেবো না, অবশ্যই এই জায়গাটায় অবশ্যই পরিষ্কার করা উচিত। আমার একটা প্রশ্ন ছিল যে রিক্রুটিং এজেন্টের মালিককে কি অভিযোগে গ্রেফতার করা হয়েছে? সে কি মানে ভুল চুক্তি বা চুক্তিতে লঙ্ঘন করেছে, যেটা ভদ্র মহিলার সঙ্গে? যেহেতু এখানে আমি একটু ছোট্ট করে তথ্য দিয়ে রাখি, যেহেতু ওই নারীকে ওই রিক্রুটিং এজেন্সির পক্ষ থেকে সেখানে পাঠানো হয়েছে, নারীর অভিযোগ হচ্ছে তিনি
মরিশাসে থেকে যখন যৌন নির্যাতিত হন তিনি তখন এই মালিককে জানিয়েছিলেন, এই মালিক কোনো ব্যবস্থা নেননি। ঢাকায় ফিরে এসে সেখানে জানিয়েছিলেন, মালিক কোনো ব্যবস্থা নেননি। এ কারণে পুলিশের কাছে অভিযোগ করার পরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই অভিযোগটি সার্টিফাইড করার পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মেরিনা সুলতান, আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে নিই, আপনি আমাদেরকে আজকে সময় দিয়েছেন। শওকত মাহমুদ, একটা খবর নিশ্চয়ই এরই মধ্যে শুনেছেন যে 15 তারিখ থেকে আবার এই কঠোর বিধিনিষেধ যা চলছে সেটি শিথিল করা হচ্ছে এবং সেটি আবারও 23 তারিখ থেকে শুরু হবে। ঈদের জন্য এই 7 দিনের একটা ছাড় দেওয়া হচ্ছে, যেখানে আমরা প্রতিদিন রেকর্ড করছি। আজকে 13,000-এর উপরে শনাক্ত হয়েছে, 220 জনের মতো মারা গেছে। আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? না, পরিস্থিতি তো দিনকে দিন খারাপ হচ্ছে। আর সরকারের পক্ষ থেকে লকডাউন দেয়া, শিথিল করা, এগুলো ছাড়া তো আমার মনে হয় সরকারের আর কোনো কার্যক্রম নেই। কারণ এবারের করোনায় আক্রান্তদের জন্য চিকিৎসার ব্যবস্থাটা অপ্রতুল এবং সরকারের পক্ষ থেকে সহায়তাও সেভাবে নেই। যারা নিম্ন আয়ের মানুষ তাদের কাছে খাবার পৌঁছানো হচ্ছে না। এবং আমরা মনে করছি যে লকডাউনের ফলে একটা সুফল মিলবে, এটা আমাদের সাধারণ ধারণা, আমরা আশাও করি তাই। কিন্তু কন্টাক্ট ট্রেসিং এর মাধ্যমে আমরা কিন্তু খুব গবেষণা করে বা জরিপ করে আমরা কিন্তু বের করতে পারিনি। এখনো কিন্তু আমাদের সাউথ বেঙ্গলের যে ধরনের সংক্রমণের উচ্চ হার, সেটা কিন্তু বাংলাদেশের অন্য অংশে অত উচ্চ হার আছে কিনা আমি জানি না। কিন্তু আমরা কিন্তু এটা প্রতিরোধ করতে পারতাম। এটা আমরা গোড়া থেকে বলে এসেছি যে ডেল্টা ভ্যারিয়েন্টটাকে ঠেকানোর জন্য একটা সর্বাত্মক চেষ্টা করা উচিত। আমরা বিজেপি নামিয়েছি ঈদের সময় মানুষকে, ঘরমুখ মানুষকে ঠেকানোর জন্য, কিন্তু এইগুলো সীমান্তে আমাদের যে ব্যবস্থাটা নেওয়া প্রয়োজন ছিল সেটা আমরা নিতে পারিনি, সেজন্য ঢুকেছে এবং চোখের সামনে দিয়ে দিনকে দিন এই ডেল্টা ভ্যারিয়েন্ট বা ভারতীয় এই ভাইরাসটা এটা ছড়িয়েছে। তো এখন আমি মনে করি যে গভর্নমেন্টের পক্ষ থেকে যে বিষয়গুলো করা উচিত, এটা আসলে স্বাস্থ্য অধিদপ্তর সেই অবস্থাতেও নেই এবং দুর্নীতির নানা কাহিনীতে আপনি বলুন, ওদের ব্যর্থতার কাহিনীতে শুধুমাত্র এখন করোনা রোগী শনাক্ত করা এবং টিকাদান, যেটা পর্যাপ্ত টিকাও হাতে নেই। আমরা একটা মানে উদ্দেশ্যহীন লকডাউন দিচ্ছি, যে এই লকডাউনের পরে আমরা মনে করছি, আশা করছি যেটা হয়তো কমে যাবে প্রকোপটা, কিন্তু কমানোর যে বৈজ্ঞানিক পন্থা, টিকা ছাড়া তো আর কোনো উপায় নেই। কিন্তু টিকা শুরু করছি আমরা, কিন্তু পর্যাপ্ত টিকা আমাদের হাতে নেই। এটাও আমাদের এক ধরনের, আমি বলবো যে এটা আমাদের ব্যর্থতা। আমরা সরকারের মধ্যে ঘোষণা দিয়েছে এই মাসের মধ্যে মোটামুটি 2.25 কোটি টিকা এর মধ্যে চলে আসবে। আরো যেটি আসছে 45 লাখের বাইরেও 2.25 কোটি টিকা চলে আসবে। কালকে থেকে গণ টিকাদান কর্মসূচি কিন্তু শুরু হচ্ছে। টিকাদান কর্মসূচির ক্ষেত্রে সরকার চেষ্টা করছে বিভিন্ন সূত্র থেকে সংগ্রহে, কিন্তু আমরা প্রথমে যেভাবে আমাদের যাত্রাটা ছিল সেই যাত্রাটা স্তীমিত হয়ে গেছে এবং টিকা আমরা সেভাবে পাচ্ছি না। তবে আমি মনে করি যে এটা যে হারে টিকা সংগ্রহ হচ্ছে এবং আমরা যেভাবে সংক্রমণের হার 5%-এর নিচে নামিয়ে আনার চেষ্টা করছি একটা স্বাভাবিক অবস্থায় যাওয়ার জন্য, সেটা পেতে আমাদের অনেক সময় লাগবে। কিন্তু মাঝখানে যে অর্থনৈতিক বিপর্যয়, এখন ঈদের সময় আমরা হয়তো লুজ করছি এবং এই কোরবানির হাট থেকেও আরো সংক্রমণের একটা বিস্তৃতির আশঙ্কা আছে, কিন্তু সেগুলোর ক্ষেত্রে আমরা কি করব আমরা নিজেরাও জানি না। আমাদের সচেতনতাও সেভাবে নেই এবং সরকারের পক্ষ থেকে যে কি করণীয়, সরকারও সেই বিষয় নিয়ে চিন্তিত না। এখন গণপরিবহনও খুলছে, তো আমি এটা ঠিক, আমি বিশেষজ্ঞ নই, কিন্তু আমার ধারণা হচ্ছে যে কোথাও একটা গ্যাপ আছে, যে আমরা মানে আমরা কি করে এটা করতে পারবো সেই বিষয়টি আমরা জানি না। শুধুমাত্র পুলিশ আর ইয়ের উপর নির্ভর করে, এটা আমরা বারবার বলেছি যে মহল্লায় মহল্লায় আপনারা সর্বদলীয় কমিটি করুন বা সবাইকে নিয়ে কমিটি করতে, সেগুলোর দিকে সরকার যাচ্ছে না এবং ধনীদের সাহায্যের উপরে অনেক জায়গায় নির্ভরতা করছে। কিন্তু সরকারের সহায়তা একদম মানে কেন বন্ধ থাকবে, এটাও আমাদের একটা বড় প্রশ্ন। খাদ্য প্রদান কর্মসূচি, সো এটা এখনো একটা আমার মনে হয় যে একটা অনির্ধারিত একটা গন্তব্য আছে, কিন্তু জায়গায় রয়ে গেছে বলে আপনি বলছেন। জি জি, শওকত মাহমুদ সূত্র ধরে আমি অজয় দাশগুপ্ত আপনার কাছে জানতে চাই যে শওকত মাহমুদ যেটা বলছেন সরকারি সহায়তা বন্ধ আছে, বন্ধ কিন্তু নেই, সরকারি সহায়তা চলছে। 333-তে ফোন দিলেই সহায়তা পৌঁছে যাচ্ছে, বিভিন্নভাবে সহযোগিতা করছে। কিন্তু একটা জিনিস, যেটি অর্থনীতির কথা বলা হলো, আমি একটা জায়গায় জানতে চাই যে গত ঈদের সময় আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে ঈদের সময় যখন শিথিল করে দেওয়া হলো তখন একে একে মানুষ বাড়ি যাওয়ার জন্য যে ভিড় করেছে, মার্কেটগুলোতে ভিড়ের চাপে জঘন্য অবস্থা ছিল। তাই মানুষের হাতে টাকা পয়সা নেই এটাও বলা যাচ্ছে না। এমনি যারা ঢাকার বাইরে যায়, গত ঈদে গেছে বা অন্য সময় গেছে, তারা তো কষ্টের কথা বলছে, আমরা যখন টেলিভিশনে ইন্টারভিউ নিচ্ছি বা পত্রিকার জন্য,
কিন্তু দেখা যাচ্ছে যে 500 টাকা ভাড়া একটা পরিবার 5 জনে গেলে পরে হয়তো 2,500 টাকা ভাড়া দিয়ে যেত, কিন্তু এই সময় 10-12 হাজার টাকা খরচ করে যাচ্ছে। 3 ঘন্টার জার্নি 9 ঘন্টা, 10 ঘন্টা, 15 ঘন্টায় যাচ্ছে। কাজেই ঠিক এটা বরং গবেষণাটা হওয়া উচিত। এই যে বাড়িতে একটু ছুটি পেলেই 2 দিন 3 দিন ছুটি পেলেই মানুষ ছুটছে শেকড়ের দিকে, গ্রামের দিকে, এটা কিন্তু অবশ্যই আমাদের মানে শুধু এখনকার জন্য না, ভবিষ্যতেও তো স্বাস্থ্য একটা বড় ব্যাপার থাকবে এই 16-17 কোটি লোকের দেশে। আপনার দেখেন গতকালকে আপনারা নিশ্চয়ই ইতালি ইংল্যান্ডের খেলা দেখেছেন, 60,000-এর বেশি লোক মাঠে, দর্শক, কোনো মাস্ক ছিল না। কিন্তু মাঠের বাইরে বিভিন্ন জটলায়, এক একটা জটলায় শত শত না হাজার হাজার লোক, এবং মারপিট করেছে। ঢাকার খেলার পরেও আমি আবাহনী মোহামেডানি গ্যালারির মধ্যে মারপিট দেখেছি, কিন্তু গ্যালারির বাইরে রাস্তায় মারপিট, হ্যাঁ, এটা নির্বুদ্ধিতা। কোন কোন জায়গায় হয়তো ব্রাহ্মণবাড়িয়ায় যায় ব্রাজিল আর্জেন্টিনা খেলছে, আর আমাদের এখানে একটা জিনিস অযোধ্যার কিন্তু আমি বলি যে যেহেতু আপনি খেলার প্রসঙ্গটা আনলেনই, সেখানে কিন্তু 2 ডোজ টিকা যাদের নেওয়া আছে শুধুমাত্র তারাই টিকিট কিনতে পেরেছে, তারাই স্টেডিয়ামে যেতে পেরেছে। এটা একটা মানে দেখার না, বিষয়। আমি বলছি যে তারপরেও তো কিন্তু বলছে যে প্রকাশ্যে গেলে মানে শারীরিক দূরত্ব বজায় রাখবে, মাস্ক পরবে। এটা কিন্তু কেউ মানে না। আমাদের দেশে ধরেন এখনো 10,30,000 সংক্রমণ ঘটেছে, আর ব্রাজিল আমেরিকা মিলে তো 10 লাখের বেশি মারা গেছে। এই ব্রাজিলে কিন্তু খেলা হয়েছে জনতার চাপে, অর্থনীতির চাপে, কিন্তু গতকালকে তারা 5,000 দর্শককে মাঠে গ্যালারিতে যেতে দিয়েছে। এটা একটা দিক। এই যে আপনি 22 তারিখ পর্যন্ত বললেন, 22 তারিখ যারা ঈদে যাবে তারা তো 22 তারিখ বা 23 তারিখ থেকে ফিরবে। আপনি বললেন যে ওর পরে আবার কঠোর লকডাউন দিবেন। তো এই যে যারা ঢাকা থেকে যাবে, গার্মেন্টসে গতবারে যে অভিজ্ঞতা দেখা গেছে 3 দিন ছুটি দিয়েছে। আপনার এই অনুষ্ঠানে আমাকে গার্মেন্টস শ্রমিক নেত্রী বলেছেন যে একটা কথা একটু বলবেন, শ্রমিকরা 3 দিনের ছুটি কিন্তু মানবে না, অথচ শ্রমিকদের স্বাস্থ্যের কথা ভেবে এই ছুটি 3 দিন করা হয়েছিল। শ্রমিকরা বিক্ষোভ শুরু করে দিল। একটা অদ্ভুত সামাজিক মনস্তত্ত্ব, পারিবারিক ব্যক্তিগত মনস্তত্ত্ব কিন্তু কাজ করে। এগুলোও কিন্তু কাজে লাগানো উচিত। আপনি ইংল্যান্ডে দেখবেন এই 60,000 যে কালকে মাঠে গিয়েছে, 2-4 দিনের মধ্যেই তারা বের করে ফেলবে যে এর মধ্যে কতজনের করোনা সংক্রমণ ঘটেছে। ওই প্রযুক্তিগত পর্যায়ে গিয়েছে, বাংলাদেশের নাই। কাজেই আমার মনে হয় যে এখনো বলবো, এই যে কোরবানির গরুর হাট বললেন, 1 কোটি পশু 1 কোটির বেশি জবাই হয়। এই গরু ছাগলের চামড়াগুলো হচ্ছে আমাদের ট্যানারি শিল্পের কাঁচামাল। আপনি যদি কোরবানি না হয়, ট্যানারি শিল্প অচল হয়ে যাবে। রপ্তানি আয় কিন্তু এই করোনার মধ্যেও 15% বেড়েছে। জি, শুধু তাই নয় যে সারা বছর ধরে যারা গরু লালন পালন করেছে তাদেরও কিন্তু ব্যবসায় ধস, তাদের তো একটা অর্থনীতি আছে। কাজেই সবটা মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত সমাধান টিকা, আপনি যদি কালকে আপনাকে কোনোভাবে ম্যানেজ হয়ে গেল যে 10 কোটি টিকা আপনি কি দিতে পারবেন 1 মাস 2 মাসের মধ্যে? না, আমার প্রতি মাসে 1 কোটির মতো দিতে পারি আমরা। দিতে পারেন যদি সবাই। এইগুলো তো আমাদের বাস্তবতা মানতে হবে। এই অবস্থায় আপনি যেটা বললেন, আমার মনে হয় যে এই যে শওকত ভাই বললেন যে স্থানীয় কতগুলো কর্তৃপক্ষ যদি গড়ে না ওঠে, স্থানীয় সরকারের লোকেরা তার রিলিফ দিতে যত আগ্রহ, এই করোনা মোকাবেলায় মানে ক্যাম্পিং এ ততটা উৎসাহ তাদের কিন্তু আমরা দেখি না। ওদেরকেও কিন্তু রাজনৈতিক শক্তিগুলো, ছাত্র সংগঠন বলো, আমাদের শিক্ষকদের সংগঠন, আমাদের ধর্মীয় সংস্থাগুলো, মসজিদের ইমাম বা মন্দিরের যাদের কথা মানুষ শুনে, যে কোনো কারণে হোক তাদের সবাইকে এখানে সম্পৃক্ততা করা যায়নি। অবশ্যই একটা খবর নিশ্চয়ই আজকে খেয়াল করেছেন, আজকে গ্রেপ্তার হয়েছে 2 জন, মানে হাজব্যান্ড ওয়াইফ সহ 5 জন গ্রেপ্তার করেছে। তারা জাল টাকার নোট তৈরি করে 1 বছর ধরে ঢাকায় এসে, এবং এর আগেও গ্রেপ্তার হয়েছে। তার মানে গ্রেপ্তার হলে বা শাস্তি পেলেই তারা এই দোষগুলো আর করছে না তা কিন্তু নয়, তাদেরকে মোটিভেট করা যাচ্ছে না, তারা আবার বেরিয়ে এসে একই কাজ করছে। এবং অন্যান্য জায়গাতে ইয়াবা ব্যবসা বলি বা যাই বলি না কেন, আপনার বিশ্লেষণ শুনতে চাই। 1 বছর আগে গ্রেপ্তার হয়েছিলেন, আমার মনে হয় শাস্তি হয়নি, মামলা হয়তো চলছে, কারণ জাল টাকা ছাপানোর শাস্তি 1 বছর বা কয়েক মাসের জেল হতে পারে। তবে পুলিশ এটা ভালো কাজ করেছে যে আমরা মানে করোনা রোগীর ট্রেসিং করতে পারছি না, কিন্তু একই অপরাধে আগে গ্রেপ্তার হয়েছিল
এবং তাকে হয়তো নজরে রেখে গ্রেফতার করেছে, এটা আমি মনে করি যে একটা ভালো কাজ। এবং বিশেষ করে এই কোরবানির সময় যেহেতু নগদ লেনদেনটা খুব বেশি হয় কোরবানির হাটে, এখানে খুব জাল টাকার ছড়াছড়ি থাকে এবং সেই কারণেই তারা জাল টাকা খুব বেশি করে বানাচ্ছে। আমার একটা অনুরোধ থাকবে যে আগেও আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংক একটা ব্যবস্থা করেছিল যে কোরবানির হাটে ওই জাল টাকা ধরার মেশিন বিভিন্ন হাটে তারা স্থাপন করেছিল, লোক বসিয়েছিল যে লেনদেনের সময় টাকাগুলো পরীক্ষা করে নেওয়া। এবারও কিন্তু বাংলাদেশ ব্যাংক এটা করতে পারে, কারণ আমি এটাও দেখেছি যে অনেক সময় ব্যাংকের নোটের মধ্যেও বড় বান্ডিলের মধ্যেও হয়তো একটা দুটো নোট এরকম পড়ে যেগুলো কেউ নিতে চায় না। তো কোরবানির হাটে কিন্তু বাংলাদেশ ব্যাংকের হাতে এসব মেশিন আছে যে জাল টাকা শনাক্তের মেশিন, এবং সেটা যেন তারা করে, কারণ একটি পরিবার ধরা পড়েছে, কিন্তু এরকম আরো দুর্বৃত্ত রয়ে গেছে যারা জাল টাকা বানাচ্ছে বা জাল টাকার ব্যবসাটা এই সময় খুব বেশি হয়, কারণ এখানে কোটি কোটি টাকা নগদ লেনদেন হয়। জি, এটা আমার অনুরোধ থাকবে যে বাংলাদেশ ব্যাংক যেন একটি মেশিন গুলো সরবরাহ করে সেই এই টাকা টাকাগুলো লেনদেনের শনাক্ত সময় করার জন্য ব্যবস্থা নেয়। জি, আমি অজয় দাশগুপ্ত আপনার বিশ্লেষণ বলতে চাই। এটা শওকত ভাই কিন্তু খুব সঠিক কথাই বলেছেন, এবং খুব বাংলাদেশ ব্যাংক কিন্তু আমার ধারণা যে প্রত্যেকটা হাটেই এই বুথ করবে, সব লেনদেন ওই বুথে যাচাই করে তারপরে করতে হবে। আমার মনে আছে যে সাইফুর রহমান যখন অর্থমন্ত্রী ছিলেন তখন একবার উনি বাংলাদেশ ব্যাংকের ভল্টে গিয়ে মেশিন নিয়ে জাল টাকা ভল্টে পর্যন্ত ঢুকে গিয়েছিল, সেটা কিন্তু উনি ধরেছিলেন। কাজেই সেই কঠোরতা। আর একটা দেখেন যে প্রযুক্তির যত উন্নয়ন অগ্রগতি হচ্ছে সেটা কত মানে নিখুঁত ভাবে কিন্তু নোট তৈরি। আগে যেমন অনেক সময় হাতে নিলেও বোঝা যেত এই জাল টাকা, এখন কিন্তু প্রযুক্তির কারণে আপনি সহজে ধরতেও পারেন না, মেশিন লাগে, কখনো কখনো মেশিনেও ধরা যায় না। আর এই 1 কোটি গরু ছাগল এইগুলো দেন গ্রামের হাট তাড়াহুড়া করে, এইগুলো একটা। আর অর্থনীতির শুধু তার গরুর হাটে না, আরো বহু জায়গায় এটার ব্যবহার হয়। এই জাল টাকার দুর্বৃত্ত এই যে বলে যে কালো টাকা সাদা, মানে ভালো টাকাকে মার্কেট থেকে সরায় দেয়, এইটাও একটা কিন্তু বড় কালো টাকা। একদিকে জাল টাকা, একদিকে অপরিশোধিত অপ্রদর্শিত আয়। অর্থনীতিতে কিন্তু আমাদের বাজেট 6 লাখ কোটি টাকা, আমদানি রপ্তানি 10 লাখ কোটি টাকার বেশি, আমাদের রিজার্ভ 46 বিলিয়ন ডলার, প্রচুর অর্থের প্রবাহ কিন্তু আছে। সেইটাকে ডিস্টর্ট করার বহু শক্তি, যেমন শুরুতে যেটা নিয়ে আমরা আলোচনা করেছি যে মানে ম্যান পাওয়ার রপ্তানি নিয়ে, সেটা যেমন অর্থনীতির একটা ভালো দিককে ক্ষতি করার অপতৎপরতা, দুর্বৃত্ত চক্র, এই জাল টাকা এইটা এবং এত সহজে ছাপা যায়। দেখেন যে এদের তো কোনো এক্সপার্ট বাসায় রেখেছে এমনও কিন্তু না, নিজেরাই ঘরে বসে মেশিন কিনে সেটা দিয়ে করছে। স্ক্যানার এবং প্রিন্টার দিয়ে ব্যবহার করা হচ্ছে। জি, তাই না? খুব সাধারণ, তারা যে টপ ইঞ্জিনিয়ার বা প্রযুক্তিবিদ কম্পিউটার এক্সপার্ট ব্যাপারটা তো সেরকমও না আর কি। তাইলে ওই যে বলে যে বিগ ব্রাদার, আমি শুনি এখন কিন্তু স্মল ব্রাদাররাও অনেক ক্ষতি করে ফেলতে পারে, এবং তাদেরকে ট্রেসিং এ রাখা খুব কঠিন আর কি। এই যে একজন দুইজন হতো যে একটা ফ্যাক্টরিতে করছে জাল টাকা, এখন তো দেখা যায় এই মেশিন দিয়ে শত ফ্যাক্টরিতে হতে পারে। জি, এদেরকে ট্রেস আউট করা এবং ট্রেসিং এর মধ্যে রাখবে, আমরা এই আশাবাদ তো অবশ্যই ব্যক্ত করতে পারি, কারণ জঙ্গি যখন তৎপরতা, এরকমও কিন্তু এই অর্থনৈতিক অপরাধীদের ধরার জন্য তৎপরতা। জি, অজয় দাশগুপ্ত আপনাকে অনেক ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন, এবং শওকত মাহমুদ আপনাকেও ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন আজকে। দর্শক, এই ছিল আজকে নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে।